কিরে, তোর সাহস কি করে হয় আমার এলাকায় ইফটিজিং করিস? তারা আজকে তোর খবর আছে। এত বড় সাহস! আরে ম্যাম, আমি কি করলাম? ইফটিজিং করলো আমার 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 বন্ধুরা। আর আপনি আমাকে কিভাবে বকা দিচ্ছেন কেন? তোর বন্ধুরা যেমন তুইও মনে হয় এমনই। আয়, থানায় নিয়ে যাই, তারপর কয়েকটা দিলেই সব ঠিক হয়ে যাবে। পুলিশ বলে কি একেবারে মাথা কিনে নিয়েছেন নাকি? আর এই এলাকা আপনার হলে আপনি এলাকার মা, তাহলে বাবাকে? কিরে, তুই তো দেখছি বেশি কথা বলিস, সেটা আবার আমার সামনে। গাড়িতে ওঠ, না হলে মায়ের একটাও মাটিতে পড়বে না বলে দিলাম। ও ম্যাম, আপনি না খুব ভালো একটা মেয়ে। আমাকে নিয়েন না। আমার বউ বাচ্চা না খেয়ে থাকবে আপনার জন্য। না খেয়ে থাকলে আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন কখনো? কি, তুই এই বয়সে বিয়ে করেছিস? তার উপর আবার তোর সন্তান আছে? ও মাই গড, কি বলিস! তোদের জন্য তো দেশের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। এই বলে ম্যাম অন্যদিকে ফিরল। আমি সোজা দৌড় দিলাম, এক দৌড়ে বাসায় চলে আসলাম। এবার পরিচয়টা দেই, আমি শাহরিয়ার রহমান, এইচএসসি দিলাম, তাই বেকার বসে বসে মশা মারি। আর এতক্ষণ যার সাথে কথা বললাম উনি এই এলাকার ওসি, নতুন বদলি হয়ে আসছে। আমরা বন্ধুরা মিলে যাচ্ছিলাম, তখন আমার বন্ধুরা কিছু মেয়েকে টিজ করে আর এটা ম্যাম দেখে, কিন্তু ওরা পালিয়ে গেলেও আমি পালিয়ে যেতে পারলাম না। আমি বাসে গিয়ে কলিং বেল দিলাম। একটু পর মা এসে দরজা খুলে দিল আর বকা দিতে লাগলো। আমি ফ্রেশ হয়ে একা একা খাবার খেয়ে নিলাম, সাথে মায়ের বকা ফ্রি। রুমে এসে একটা লম্বা ঘুম দিলাম। ঘুম ভাঙলো ফোনের শব্দে। দেখি সাকিব কল দিয়েছে। আমি রিসিভ করলাম। তখন সাকিব বলল বাইক নিয়ে বের হতে, ঘুরতে যাব। আমি উঠে রেডি হলাম, কালো শার্ট, জিন্স প্যান্ট আর প্রিয় লোভার, এগুলো। বের হলাম বাইকটা নিয়ে, মোড়ে আসলাম। তারপর সাকিবকে নিয়ে বাইক চালাতে লাগলাম। সানগ্লাস পরে বাইক চালাচ্ছি, হঠাৎ দেখি পুলিশের চেকপোস্ট। আমি পেছনে যেতে যাব, দেখি যাওয়ার জায়গা নেই, আরও গাড়ি আসছে। বাধ্য হয়ে সামনে যেতে হলো। সামনে যেতে দেখি সেই রাগী ম্যাম আমাকে দেখেই কাছে এসে বলতে লাগলো, কিরে, তুই না বিয়ে করেছিস, কাজ করিস, তাহলে এভাবে পাংখা হয়ে ঘুরছিস কেন? আর তোর লাইসেন্স দে। ম্যাম তখন তো মিথ্যে বলেছিলাম। আর ম্যাম, আপনি এত কম বয়সে ওসি হলেন কী করে? আমার তো সন্দেহ হচ্ছে আপনি কি আসলে পুলিশ। এই কথা শুনে ম্যাম আমার বাইকের উপর একটা লাঠি দিয়ে বাড়ি মারল, আর সঙ্গে সঙ্গে আমার গাড়ির হেডলাইট ভেঙে গেল। আমি রাগে বলে উঠলাম, কিরে, তোর কেমনে হয় আমার বউয়ের গায়ে হাত দেওয়ার? নিজে না খেয়ে আমি একে তেল খাওয়াই, আর তুই এটা কি করলি হারামি? ম্যাম আমার কথা শুনে অবাক, আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে, আবার রাগী কণ্ঠে বলতে লাগলো, এই ছেলে, তোর সাহস কি করে হয় আমার উপর রাগ দেখানোর? আজ পর্যন্ত কেউ আমার উপর এভাবে কথা বলে নাই। আর তুই? দেখুন ম্যাম, এমনি আপনি আমার বড়, তার উপর আবার একজন পুলিশ। আপনি আপনার মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দেন। তোর লাইসেন্স দেখা, না হলে গাড়ি থানায় নিয়ে যাব, তখন বুঝতে পারবি কত ধানের কত চাল। দেখা তাড়াতাড়ি। ম্যাম আসলে ড্রাইভিং লাইসেন্স ছিল, কিন্তু হারিয়ে গেছে। গাড়ির কাগজপত্র বাসায় রেখে আসছি, আজকের মতো ছেড়ে দেন ম্যাম। তোর তো হেলমেটও নাই, তুই গাড়ি থেকে নাম। এই গাড়ি থানায় নিয়ে চলো, আর মামলা দাও। এই বলে একটা পুলিশ আমাকে নামালো আর গাড়ি থানায় নিয়ে যেতে লাগলো। আমাকেও থানায় নিয়ে আসা হলো। থানায় এসে বসে আছি ম্যামের কেবিনে। একটু পর ম্যাম আসলো আর আমাকে বলল, নাম কি তোর, আর থাকিস কোথায়? তোকে দেখে তো জঙ্গি গোষ্ঠীর মতো মনে হয়। ম্যাম আমি শাহরিয়ার রহমান, এবার এইচএসসি দিলাম। ম্যাম বিশ্বাস করেন আমি একজন ভালো ছেলে, আমি কেন এসবের মধ্যে যাব? তোর বাপকে ফোন দে, উনি এসে তোকে নিয়ে যাবে। আর তোর জরিমানা হয়েছে 5,000 টাকা। ম্যাম ভালো করে কথা বলুন। আপনার মতো কিছু অহংকারী মেয়েদের জন্য আজ দেশের এই অবস্থা। মানুষকে সম্মান দিতে জানেন না, কি করে চাকরি পেলেন তা বোঝা হয়ে গেছে আমার। তোর বুঝে আমার কাজ নাই। ফোন দিবি কিনা তাই বল, না হলে জেলে ঢুকিয়ে দিব আর মামলা দিব। আমি বাবাকে ফোন দিলাম আর সব কিছু খুলে বললাম। একটু পর বাবা আসলো। বাবা এসে ম্যামের সাথে কথা বলতে লাগলো। কথা বলার পর বাবা আমাকে বলল আজকে থেকে নাকি বাইক চালানো বন্ধ। এই কথা শুনে ইচ্ছে করছে শালার মেয়েটাকে গলা টিপে মেরে ফেলি। এত শখের একটা বাইক আর শালির জন্য বন্ধ করে দিল। ওয়েট কর, তোর খবর আছে, বাসায় গিয়ে তুই শান্তি পাবি না। আমি রাগে বের হলাম, বাবাকে রেখে চলে আসলাম। সোজা পাশে এসে প্ল্যান করতে লাগলাম আর সাকিবের সাথে কথা বলে সব ঠিক করলাম। ইচ্ছে করছে শালির মাথার সব চুল কেটে ন্যাড়া করে দিতে। একটু পর বাবা বাসায় আসলো আর বকা দিতে লাগলো। চাবি তো আগেই নিয়ে গেছে। আমি ভালো হয়ে পড়তে বসলাম। একটু পর মা খাবার খেতে ডাকলো। আমি খাবার খেয়ে রুমে এসে অপেক্ষা করতে লাগলাম। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি লুকিয়ে বাসা থেকে বের হলাম আর সোজা মাঠে চলে আসলাম। তখন সাকিব বলল,
দোষ, গোবর মাখানো পানি নিয়ে আসছি। ভাই যে গন্ধ তা মনে হচ্ছে 7 দিনেও যাবে না। চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের, আগে কাজটা সেরে আসি। তারপর সাকিবকে নিয়ে ম্যামের বাসার সামনে চলে আসলাম। বাসার সামনে এসে দেখি 3 তলা একটা বাসা। একটা রুমে আলো জ্বলছে। আমাকে তাকিয়ে থাকতে দেখে সাকিব বলে উঠল, দেখে লাভ নাই, আমার কাছে পাক্কা খবর আছে। এটাই সেই দিশা ম্যামের রুম। এবার যা, কাজটা করে আয়, আমি দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। দোস্ত, আমার কিন্তু ভয় করছে। তার কাছে পিস্তল আছে, যদি গুলি করে দেয় তাহলে সোজা উপরে চলে যাবো। শালির অনেক রাগ। তোকে কি আমি প্রেম করতে পাঠাচ্ছি নাকি হারামি? তুই শুধু জানলা দিয়ে বোতলের মুখ খুলে ফেলে দিবি, তাতেই কাজ হবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তাহলে দোয়া কর যাতে করে বেঁচে ফিরতে পারি। আর আমাকে উপরে ওঠার জন্য ধাক্কা দে। তারপর সাকিব আমাকে উপরে ওঠার জন্য ধাক্কা দিতে লাগলো। আমি উপরে উঠে জানালার কাছে গেলাম আর বোতলের মুখ খুলে জানালা দিয়ে দেখি দিশা ল্যাপটপে বসে কাজ করছে। আমি দিশার শরীর বরাবর ফেলে দিলাম। তারপর তাড়াতাড়ি করে নিচে নামলাম আর সাকিবকে নিয়ে দৌড়ে সেখান থেকে চলে আসলাম। কিছু দূর এসে সাকিব বলল, দোষ, একদম শরীরে ফেলেছিস তো নাকি? আর তাড়াতাড়ি বাসায় যেতে হবে, না হলে সেখানে ঘূর্ণিঝড় শুরু হবে। তারপর সাকিবের সাথে আরও কিছু কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে চুপচাপ শুয়ে শুয়ে দিশার কথা ভাবতে লাগলাম। বেচারির এখন কি অবস্থা কে জানে। যদি জানতে পারে তাহলে আমার খবর আছে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনেই নেই। ঘুম ভাঙলো মায়ের ডাকে। ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, উদ্দেশ্য বন্ধুদের সাথে আড্ডা দিব। খাবার খেয়ে মায়ের কাছে বাইকের চাবি চাইলাম, কিন্তু মা বলে দিল বাবা নাকি বাইকের চাবি নিয়ে গেছে। কেমনটা লাগে। তারপর মনের দুঃখে বাইরে চলে আসলাম। বাইরে এসে আড্ডায় চলে গেলাম আর সবার সাথে মিলে আড্ডা দিচ্ছি। প্রায় রাস্তার পাশেই হঠাৎ দেখি পুলিশের গাড়ি আসছে। গাড়িটা এসে আমাদের সামনে থামলো আর গাড়ি থেকে দিশা ম্যাম নেমে আসলো। এসে আমার শার্টের কলার ধরলো। আমি যেটা পছন্দ করি না, আমি সঙ্গে সঙ্গে দিশা ম্যামের গালে থাপ্পড় দিলাম আর বলতে লাগলাম, তো সাহস কী করে হয় আমার শার্টের কলারে হাত দেওয়ার? সেটা আবার বিনা কারণে। তুই ওসি দেখে তোকে বেশি সম্মান দিতে হবে নাকি? তোর মতো মেয়ে আমার পিছনে লাইন দিয়ে থাকে। দিশার দিকে তাকিয়ে দেখি চোখ থেকে যেন রক্ত পড়ছে, এমনভাবে রেগে আছে। তখনই হঠাৎ করে আমাকে গাড়িতে নিয়ে তুললো, আমার হাত বেঁধে দিল গাড়ির সাথে আর দিশা গাড়ি চালাতে লাগলো। আমাকে একটা জঙ্গলের পুরনো বাড়ির সামনে নিয়ে আসলো। আমার হাত বাঁধা, তাই কিছু করতে পারছি না। আমাকে গাড়ি থেকে নামিয়ে বাড়ির ভিতরে নিয়ে গেল আর একটা চেয়ারে বসে দিশা ম্যাম নিজের ইউনিফর্ম খুলতে লাগলো। আমি বলে উঠলাম, ম্যাম আপনি এসব কী করছেন? লজ্জা শরম নাই কি আপনার? প্লিজ এসব করবেন না প্লিজ। আজ তোকে আমি ধর্ষণ করব। ক্লাস 9 থেকে তোকে ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি, কারণ তুই ছোট ছিলি বলে। মানে আপনি মেয়ে হয়ে আমাকে ধর্ষণ করবেন? আপনি কি পিনিক খেয়েছেন নাকি কয়েক বছর পাবনায় ছিলেন? তোর জন্য আমি এত পাগল আর তুই আমাকে পাত্তা দিস না, তাই জোর করে ভালোবাসা আদায় করব। এই বলে ম্যাম আমাকে তার মিষ্টি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 10 মিনিট পর ছাড়লো আর আমি বলে উঠলাম, আপনি একটা লুচ্চা পুলিশ। যে এত লুচ্চা হতে পারে আজকে তা হারে হারে বুঝতে পারছি। চিন্তা করিস না, 2 দিনের মধ্যে তোকে বিয়ে করব। আর বিয়েতে রাজি না হলে তোকে নিয়ে পালিয়ে যাব। রেডি থাক। আচ্ছা, আমার মনে হচ্ছে আমি মেয়ে আর আপনি ছেলে। আমি পাগল হয়ে যাব। আপনি কি আসলেই মেয়ে? আমার তো সন্দেহ হচ্ছে। কেন রে, দেখে বুঝতে পারিস না আমার কি কোনো কিছু কম আছে নাকি? যা আছে তোর মেয়ের আম্মু হবার জন্য যথেষ্ট। ও আম্মা কই? তুমি তোমার ছেলেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ও মা, আমাকে বাঁচাও, নাহলে তোমার ছেলে হারাবে। এই বলে জোরে জোরে বলতে লাগলাম। তখন ম্যাম রাগী কণ্ঠে বলে উঠলো, এই শালা, তোর মাকে কই পাবি? আর এই সময় কেউ মাকে ডাকে? আগে রোম্যান্স করি তারপর। আল্লাহর কসম লাগে আমার গায়ে টাচ করবেন না। আমি বিবাহিত, আমার ছেলে মেয়ে আছে। শালা, তোকে আমি কত বছর ধরে ফলো করি তুই জানিস? তোর শরীরের প্রতিটি শিরার খবর আমি জানি। দেখেন ম্যাম, মাথা ঠান্ডা করুন আর বুঝতে চেষ্টা করুন। আমাকে এই সময় বাবা বিয়ে করাবে না। আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আরও 2 বছর অপেক্ষা করুন। আমার জব হলে আমি আপনাকে বিয়ে করব। আমি আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। ম্যাম একটা চেয়ারে বসলো আর কান্না করতে করতে বলতে লাগলো, ক্লাস 9 থেকে পছন্দ করি, কিন্তু তুমি আমার 2 বছরের ছোট ছিলে আর আমরা একই স্কুলে পড়তাম। কিন্তু তুমি কখনো কোনো মেয়ের দিকে তাকাওনি, আর আমি লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখতাম আর কাউকে বলতামও না, এমনকি আমার বান্ধবীদেরকেও না, কারণ তারা জানলে বলবে জুনিয়র ছেলেকে ভালোবাসি। তাই তারপর আমি কলেজে উঠি, তবুও তোমার সব সময় ফলো করতাম। আর আমি ইন্টার পাশ করার পর বাসা থেকে বিয়ের চাপ দেয়। আমি বিয়ে ঠেকানোর জন্য পুলিশের চাকরি নিই, যাতে করে কয়েকদিন বিয়ের জন্য কথা বলতে না পারে। কিন্তু এখন আর পারছি না, আমিও তো বড় হয়েছি, আর কখন কি হয়ে যায় জানি না।
তাই তাড়াতাড়ি বিয়ে করব। আমি বাঁচবো না তোমাকে ছাড়া। কথাগুলো শেষ করে দিশা ম্যাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো, আর আমার হাতের বাঁধন খুলে দিল। আমি ভাবতে লাগলাম, মেয়েটা আমাকে এত ভালোবাসে আর আমি তাকে ফিরিয়ে দিচ্ছি না। দিশা হারিয়ে গেলে জীবন থেকে অনেক মূল্যবান কিছু হারিয়ে ফেলবো আমি। বললাম, হ্যাঁ, যে ভালোবাসা এত পবিত্রতা, সে ভালোবাসা হারিয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না। তুমি চিন্তা করো না, আমি 2 দিনের মধ্যে মা বাবাকে তোমার বাসায় পাঠাবো। আমার ফ্যামিলি কখনো মেনে নিবে না। প্রস্তাব দিলে তারা বলবে ছেলে কি করে, আর যদি শুনে জুনিয়র তাহলে তো শেষ। তাই কাজী অফিসে বিয়ে করব আর তোমার বাসায় গিয়ে উঠব। বাসে উঠলে যদি বাবা আমাদের বের করে দেয় তখন কি হবে? আমার বাবা খুব রাগী, আমার ভয় করছে। তোমার বাবা আমাদের কথা জানে, আর উনি আমার সাথে অনেক আগে থেকেই কথা বলেন। এখন চিন্তা হচ্ছে আমার শাশুড়িকে নিয়ে। বাবা নাকি মাকে দেখে ভয় পায়। হায় আল্লাহ, বিয়ের আগে শ্বশুরের আদর পাইলা, সেটা আবার আমি জানি না কেমনে সম্ভব। আর মায়ের ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। তাহলে তো হয়েই গেল, চলো তাহলে। দুপুর হয়ে এলো। তারপর আমরা দুজনে মিলে কাজী অফিসে চলে আসলাম আর বন্ধুদের কল দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর ওরা চলে আসলো আর বিয়েটা করে নিলাম। বিয়ে করে দিশাকে নিয়ে বাসায় গেলাম। আমি দিশাকে দরজার সামনে দাঁড় করিয়ে সোজা দৌড়ে চলে আসলাম। দিশা ইউনিফর্ম চেঞ্জ করে শাড়ি পরে আছে। আমি বন্ধুদের কাছে চলে আসলাম আর তখন সাকিব বলে উঠল, দোস্ত, বাবা। বিয়ে তো করলি, এখন ভেবে দেখ আন্টি তোর উপর দিয়ে কি করতে পারে। ভাগ্য ভালো দিশা ভাবি পুলিশে চাকরি করে দেখে তোর বাবা মা মেনে নিয়েছে। বাবা চিন্তা করছি না, আমার চিন্তা হলো মাকে নিয়ে। মা আমাকে এমন মায়ের দিবে সেটা নিয়ে টেনশন হচ্ছে। ভাই, এসব ভিটামিন মাঝে মধ্যে খেতে হয়। আর কয়দিন পরে আন্টিকে নাতি নাতনি উপহার দিবি, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। ভাইরে, আমি বাঁচি না আমার চিন্তায়, আর তুই আমার ছেলে মেয়ে কবে হবে সেই চিন্তা করছিস। একটা বুদ্ধিতে পারলে। শোন, মাঝরাতে বাসায় যাবি। আর তোর পুলিশ বউ যে পরিমাণ হিটলার, আন্টিকে ম্যানেজ করে নিয়েছে, তবুও মাঝরাতে যাবি লুকিয়ে। এই না হলে তুই মানুষের বাচ্চা। আর শুনলাম নর নাকি নাকি ফোন ইউজ করে নাম্বারটা দে, রাতে মিস কল দিবনি। ভাই, তুই লেডি পুলিশকে নিয়ে থাক, আমার নানিকে কেন টানছিস? বেচারি নানার শোকে কাতর হয়ে আছে। এভাবে সাকিবের সাথে মজা করতে করতে সময় কেটে গেল। রাত 11:46 বাসার দিকে হেঁটে যাচ্ছি। যেতেই ফোনটা চালু করলাম আর দিশাকে কল দিলাম। এই দিশা, বাসায় কি ঘূর্ণিঝড় শুরু হয়েছে নাকি? ঠান্ডা বাতাস কোনটা, আসবো নাকি? এখন ঠান্ডা আছে, তবুও লুকিয়ে আসো। মা তোমাকে পেলে ঝাড়ু পেটা করবে। আমাকে তো মেনে নিয়েছে, কিন্তু তোমার খবর আছে। এটা কি হলো? তোমাকে মেনে নিল ভালো কথা, কিন্তু আমার উপর ক্ষেপে আছে কেন? আমি কি করলাম আবার? দূর, আসো তো। একা একা ভালো লাগছে না। অনেক রাত হলো যে, তাড়াতাড়ি আসো। আর কালকে মা বাবা এই বাসায় আসবে, বাবা কথা বলেছে। খাবারটা রুমে নিয়ে আসো, আমি আসছি। 10 মিনিট লাগবে। আমি কল কেটে দিলাম। কল কেটে বাসার দিকে হাঁটা দিলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় এসে লুকিয়ে আমার রুমে আসলাম। রুমে এসে দেখি দিশা খাবার নিয়ে বসে আছে। আমাকে দেখে বলল, এভাবে চোরের মতো আসতে হবে না। মায়ের রাগ আমি আর বাবা মিলে ভাঙিয়েছি। তবে তোমাকে বকা দিলেও দিতে পারে, সাথে কিছু ভিটামিন। ভিটামিন মানে কি? আমি এত বড় হয়েছি তবুও মা আমাকে মায়ের দিবে? হায় আল্লাহ। আচ্ছা, বিয়ে করলাম কি বকবক করার জন্য নাকি? তাড়াতাড়ি খাবার খাও, আমারও খুব খিদে পেয়েছে। আমি ফ্রেশ হয়ে এসে ড্রেস চেঞ্জ করে দুজন মিলে খাবার খেয়ে নিলাম। আমি শুয়ে পড়লাম। একটু পর দিশা আমার বুকে এসে বলল, এটা কি হলো? কাপড় চেঞ্জ করে আসলে যে, আর আমার গেঞ্জি পরলে যে, কাহিনী কি বুঝতে পারছি না। সবার সামনে আমি একজন লক্ষ্মী বউ, কিন্তু রাতের বেলায় তোমার কাছে অন্য কিছু। তার উপর আবার এত বছরের ভালোবাসা। আজকে শোধ নিতে হবে তো। কিন্তু আমি তো এখনো পিচ্ছি, কিছুই বুঝি না। কি করে কি হবে আমার লেডি বউ? আরে আমার পিচ্ছি জামাই, তুমি শুধু শুয়ে থাকো। ইনশাল্লাহ আজকে আমি প্রেগনেন্ট হবই, বুঝতে পারছো? লেডি পুলিশের কি লজ্জা শরম নাই নাকি? পাঠক পাঠিকা আছে, তারাও শুনছে। আমার তো মনেই ছিল না। তারপর দুজনে চলে গেলাম নতুন দুনিয়ায়। আপনারা বিয়ে করুন, তারপর নতুন দুনিয়ায় যাবেন। সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন দেখি দিশা আমার পাশে নেই। চারদিকে এখনো অন্ধকার। আমি দিশাকে ডাক দিলাম। দিশা বলল, আরে পাগল, আমি ওয়াশরুমে গোসল করছি। তুমিও ওঠো আর নামাজে যাও, না হলে খবর আছে কিন্তু। আমার বাইকের চাবি না পেলে ঘূর্ণিঝড় চলবে বলে দিলাম। আমার বাইক আমাকে ফিরিয়ে দেওয়া হোক, না হলে বাসায় হরতাল চলবে। তোমাকে বাইক দিয়ে জোরে চালাও, তাই বাইক দেওয়া হবে না। আর হরতালের ভয় পাই না আমরা। আমরা আবার সব সময় প্রস্তুত থাকি।
বাসায় পুলিশগিরি দেখালে কিন্তু খবর আছে বলে দিলাম। যাই করো, বাইকের চাবি দিচ্ছি না। বেশি কথা বললে মায়ের কাছে বিচার দিব, তখন বুঝতে পারবা। ওকে, তাহলে আমিও চলে যাচ্ছি। অন্য মেয়ের কাছে গিয়ে আদর করব, আর যাওয়ার আগে লিখে যাব বাই। আচ্ছা, সব কথা শুনবো, তাড়াতাড়ি বের হও, নামাজে যাব। এভাবে চলতে থাকুক না তাদের মিষ্টি ভালোবাসা। লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।